নমস্কার, দেখছেন TV9 বাংলা। সময় এখন ঠিক দুপুর 12টা। আর দুপুর 12টা মানে সময় এখন প্রেস কর্নারের। যে প্রেস কর্নারে রাজ্যে কোথায় কি হচ্ছে সমস্ত খবরের লেটেস্ট আপডেট দেবো আপনাদেরকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। তিলোত্তমা মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রাজ্য, অন্যদিকে 7 সকালে আবারও পথ দুর্ঘটনার বলি এক। এই সব খবর থাকছে আগামী 1 ঘন্টায় আপনাদের জন্য প্রেস কর্নারে। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি চয়নিকা। ঠিক যে কথা চয়নিকা বলছিল, তিলোত্তমা মামলার রায় সেটাকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের রাজ্য। বড় আপডেট এই মুহূর্তে, সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজাচ্ছে হাইকোর্টে মামলা রাজ্যের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরেই তিলোত্তমা মামলার রায়কে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজাচ্ছে হাইকোর্টে মামলা রাজ্যের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা। এখন কথা হচ্ছে, তাহলে কি এই তদন্তের পথ আরো প্রশস্ত হলো? আরো কি নতুন দিক সামনে আসতে চলেছে? এই সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে আলোচনার মধ্যে আসতে শুরু করেছে। তিলোত্তমা মামলার রায়কে এবার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের। এই মুহূর্তের বড় আপডেট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তারপরেই এই মুহূর্তে যে আপডেট আসছে, তিলোত্তমা মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা। আমরা দেখেছিলাম গতকালই যখন রায় ঘোষণা করেছিল শিয়ালদা কোর্টের বিচারক, তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আমরা সন্তুষ্ট নই, এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে তিলোত্তমা মামলার ঘটনায় হাইকোর্টে যাবে রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গতকাল আপনাদেরকে জানিয়ে রাখি, শিয়ালদা কোর্ট জানিয়ে দেয় যাবজ্জীবন সাজা ঘোষণা হয় গতকালই, এবং তারপর থেকেই বিভিন্ন মহলে আলোচনা হতে শুরু হয় এবং অনেকেই সর্বোচ্চ সাজার পক্ষে প্রশ্ন করেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও জানিয়েছিলেন, এবং তারপরেই তিলোত্তমা মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রাজ্য। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। শ্রাবন্তী, গতকালে মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, রায়ের আগেও তিনি বলেছিলেন যে তিনি পথে নেমেছেন আরজি করের জন্য, নির্যাতিতার হয়ে তিনি লড়াইয়ে পথে নেমেছিলেন। সর্বোচ্চ সাজা যাতে হয় সেরকমটাই তিনি আশা প্রকাশ করেছিলেন। কলকাতা পুলিশের ঢালাও প্রশংসা করেছিলেন। রায়ের পরে কিছুটা হতাশ দেখায় তাকে। তার বক্তব্য, সর্বোচ্চ সাজা হওয়া উচিত ছিল, ফাঁসির আন্দোলনের জন্য সকলে পথে নেমেছিলেন, কিন্তু তারপরেও ফাঁসির সাজা হয়নি। এবং তারপর পরে রাতভর আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আজকে সকালবেলায় ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেখানে মামলাটি মেনশন করেন, মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। যদিও যতটুকুনি আমরা জানতে পারছি যে এই মামলা পরবর্তী সময় বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে শুনানি হবে। তার কারণ বিচারপতি জয়মাল্য বাগচি যে সমস্ত অপরাধীদের সাজা 7 বছরের উপরে হয় সেই সমস্ত মামলাগুলো শোনেন। এই মুহূর্তে বিচারপতি নেই, তাই তার জায়গায় বিচারপতি দেবাংশু বসাক তার মামলাগুলি শুনছেন, এবং সেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের আজকের অনুমতি মিলেছে রাজ্যের। এই মামলার শুনানি শুরু বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হতে পারে, কিন্তু তার পরবর্তী সময় বিচারপতি জয়মাল্য বাগচি, অর্থাৎ যিনি কামদুনি মামলার রায় দিয়েছিলেন, তার ঘরে এই মামলা হওয়ার শুনানির কথা রয়েছে। এবং তোমাকে আরও একটা কথা বলি, যেহেতু গোটা প্রসিডিংসে সিবিআই তদন্ত করছিল, তাই রাজ্য সরকারের সেই অর্থে কোনো ভূমিকা ছিল না। তাই আলাদা করে নতুন করে রাজ্য সরকারকে এক্ষেত্রে মামলা দায়ের করতে হয়। নিঃসন্দেহে এটা একটা বড় মোড় ঘুরবে যদি ফের রাজ্য সরকারের এই মামলার পরিপ্রেক্ষিতে নতুন করে কোনো তদন্তের প্রেক্ষাপট উঠে আসে। একদম শ্রাবন্তী, কোন দিকে মোড় ঘুরে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিলাম আপনাদেরকে, ঠিক কি বলেছিলেন এই নিয়ে শোনাবো আপনাদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম, এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি
ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো। এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। এদিকে তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় কি খুলে গেল বৃহত্তর তদন্তের দিক, এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সঞ্জয় যাবজ্জীবন সাজা দিয়ে বিচারকের একাধিক পর্যবেক্ষণের কথা তিনি উল্লেখ করেছেন। টালা থানা এবং সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারকের। আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নিন্দা বিচারকের। পুলিশ আসার আগেই কেন তিলোত্তমার দেহ মর্গে পাঠাতে বলেছিলেন সন্দীপ ঘোষ? কেন তড়িঘড়ি আত্মহত্যার তত্ত্ব খাড়া করলো হাসপাতাল কর্তৃপক্ষ? উঠছেন নানান প্রশ্ন। আর একটু বিশ্লেষণের চেষ্টা করব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী সিজার মণ্ডল। সিজার, গতকাল যখন বিচারক সাজা শুনিয়েছিলেন তারপর হয়তো অনেকেই হতাশ হয়েছিলেন যে মৃত্যুদণ্ড কেন হলো না, কিন্তু আজ যে তথ্য সামনে আসছে যে তাকে যাবজ্জীবন দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আরো অনেকগুলো উইং খুলে গেল আগামী দিনে তদন্তের ক্ষেত্রে, কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টিকে? দেখো, 172 পাতার যে রায় দিয়েছেন বিচারক অনির্বাণ দাস, তার মধ্যে 150 থেকে 156 পাতায়, এই 7 পাতার মধ্যে কিন্তু একাধিক উল্লেখযোগ্য তথ্য রয়েছে। মূলত বিচারকের বিভিন্ন বিষয় নিয়ে পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণ থেকে আইনজ্ঞরা মনে করছেন যে এই তদন্তের আরেকটা নতুন দিক খুলতে পারে। তার কারণ এই অংশে তিনি কলকাতা পুলিশের, বিশেষ করে এই ঘটনার প্রথম তদন্তে দায়িত্বে থাকা টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ধরনের মন্তব্য করেছেন যে টালা থানার আধিকারিকরা যদি আরেকটু তাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করতেন তাহলে এই ঘটনা এতটা কমপ্লিকেটেড বা জটিল হতো না। এবং তাদের উদাসীনতাকে তিনি পয়েন্ট আউট করেছেন যে এই আধিকারিকদের উদাসীনতা সামগ্রিকভাবে এই ঘটনাকে অনেক বেশি জটিল করেছে। এবং সেখানে তিনি পয়েন্ট আউট করেছেন কিভাবে টালা থানার 2 আধিকারিক সৌরভ কুমার ঝা এবং সুব্রত চট্টোপাধ্যায় এরা কিভাবে নিয়ম বহির্ভূতভাবে ব্ল্যাঙ্ক চিঠি করেছেন এবং সেটা যে সামগ্রিকভাবে আইন বিরুদ্ধ এবং সেই সেটা এভিডেন্স আকারে উঠে এসছে তাদের এই নিয়ম ভাঙার বিষয়টি, এবং সেটা নিয়ে পুলিশ কমিশনারকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বা সুপারিশ করেছেন বিচারক। এবং সেই সঙ্গে সঙ্গে আরজিকরের ভূমিকাও, আরজিকর কর্তৃপক্ষের ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে, বিচারকের প্রশ্নের মুখে। কারণ সুনীত রায় তপাদার তিনি প্রথম এমন একজন, যা এভিডেন্স থেকে উঠে আসছে, তিনি প্রথম রিয়েলাইজ করেছিলেন ঘটনার গুরুত্ব এবং তিনি প্রথম বুঝতে পেরেছিলেন নির্যাতিতা যৌন নির্যাতনের শিকার এবং তিনি খুন হয়েছেন। এবং তিনি যখন গোটা বিষয়টা এমএসবিপি এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জানিয়েছিলেন, তারপরে সন্দীপ ঘোষ কি করে দ্রুত দেহটি মর্গে পাঠিয়ে দেওয়ার কথা বলেন এবং সুনীত রায় তপাদার সেটা মানেননি এবং পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এবং এই জায়গাতেই পয়েন্ট আউট করে বিচারক বলেছেন যে একজন অধ্যক্ষ যিনি সমস্ত বিষয়টা জানার পরেও কিভাবে তিনি পুলিশ আসার আগে এই ধরনের ক্ষেত্রে দেহটি মর্গে পাঠানোর নির্দেশ দেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এমএসবিপির ভূমিকাও প্রশ্নের মুখে এবং আরজিকরের একজন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধ্যক্ষর এই ভূমিকাকে তিনি ব্যাখ্যা করেছেন। এই জায়গা থেকে একটা ডাউট তৈরি হয়, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে যে তারা কিছু আড়াল করার চেষ্টা করেছেন, তারা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং নিজেদের বিচারক যে রায় দিয়েছেন এবং 172 পাতার সেই রায়ের মধ্যে যে পর্যবেক্ষণগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে আরো বৃহত্তর তদন্তের কিন্তু অনেকগুলো দিক খুলে দিল। এই গোটা বিষয়টিকে নিয়ে তিলোত্তমার বাবা কি বলছেন, পাশাপাশি পরিবারের আইনজীবী কি বলছেন, আপনাদের ব্যাক টু ব্যাক শোনাবো। জজের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। জজ সাহেব বলেছিলেন টাকা দেওয়ার কথা, 17 লক্ষ টাকা, না কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। 14 নম্বর পয়েন্ট,
সেইখানেতে হসপিটাল অথরিটি নিয়ে ওনার প্রশ্ন রয়েছে। উনি শব্দ ব্যবহার করেছেন ইললিগাল ড্রিম, ভিকটিম সুইসাইড করেছে, এটা চারিদিকে রটতে আরম্ভ করেছিল কেন? ওনার সেই অবজারভেশন 14 নম্বর পয়েন্টে রয়েছে। যখনই এই জিনিসটা চলে আসছে যে ইনভেস্টিগেশনের গাফিলতি হয়েছে, সব কিছু সামনে যখন আসেনি, আর এখানে ওনার এই 172 পাতার জাজমেন্টে যখন ইনভেস্টিগেশনের ওপর প্রশ্ন উঠছে, হসপিটাল অথরিটির ওপর প্রশ্ন উঠছে, তো ডেফিনেটলি সেটা আরও একটা দিক খুলে দিচ্ছে আমাদের, যেটা আমরা অলরেডি অনারেবল অ্যাপেক্সও সুপ্রিম কোর্টে গেছি, 22 তারিখে আমাদের হিয়ারিংয়ের জন্য আছে। তো আমাদের সেই অপরচুনিটিটা খোলা রয়েছে যে বাকিটা আনার জন্য।